হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। একটা টাফ সময় যাচ্ছে তোমাদের। কারণ এখন প্রিপারেশন এর সময় এবং কিছুদিন পরেই তোমাদের যেই মহা একটা যুদ্ধ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যুদ্ধ সেখানে তোমরা উপস্থিত হবা এবং আমরা তোমাদের লাইভ ক্লাসগুলোর মাধ্যমে কনসেপ্ট গুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। এখন কথা হচ্ছে ইউনিভার্সিটিতে যেই ভর্তি পরীক্ষা হয়, এটাতে ভালো করার জন্য বড় একটা সুযোগ বা বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানে কনটেন্ট ধরে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কি প্রশ্ন এসেছিল, ওই প্রশ্ন হুবহু মানে পড়ে নেয়া, প্র্যাকটিস করা। এতে হয় কি আমার হচ্ছে মানে আন্দাজ চলে আসে এবং ব্যাপারটা খুব ভালো করে মনে থাকে। তো সেই জায়গা থেকে আমরা তো লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের কনসেপ্ট তো ক্লিয়ার করে দিচ্ছি। সেখানে কনসেপ্ট নিয়ে বিস্তারিত কথাবার্তা বলছি। কিন্তু লাইভ ক্লাসে আসলে তোমরা জানো যে কনটেন্ট অনেক বেশি থাকে। বিস্তারিত কথা বলার পরে সেখানে আসলে খুব বেশি এক্সারসাইজ করার সুযোগ আমরা পাই না। যে কারণে আমরা হচ্ছে রেকর্ডেড এই ক্লাসটাতে তোমাদেরকে সেই প্রচুর পরিমাণে প্র্যাকটিসটা করাবো। ঠিক আছে? ইতোমধ্যে তোমরা কয়েকটা ক্লাস হয়তো করেও ফেলেছো এবং বুঝতেও পারতেছো। তো কথাবার্তা না বাড়িয়ে হচ্ছে আমি চলে যাই। তোমাদের যেই মানে অধ্যায়টা ছিল, যে লেকচারটা ছিল হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি সম্পর্কিত। এই বাংলাদেশ ভৌগোলিক পরিচিতি সম্পর্কিত এবং ভূপ্রকৃতি এবং ভৌগোলিক বিষয়াবলীর এই সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছে, সেগুলো একটি করে আমরা এখানে সমাধান করার চেষ্টা করব এবং আমি ধরে নিচ্ছি যে ক্লাসটা যদি ঠিকঠাক করে থাকো, লাইভ ক্লাসটা, তাহলে এই প্রত্যেকটা বিষয়ের এনালাইসিস তোমরা সেখানে পেয়ে গেছো। তো এইখানে এনালাইসিস করার আসলে তেমন কিছুই নাই, এখানে শুধু প্রশ্ন সলভ হবে। এবং আমি তোমাদের এইটার পাশাপাশি একটা সাজেশন দিব যে যে যেখান থেকে পারো আমাদের যে কোশ্চেন বুকটা আছে সেখান থেকে প্রয়োজন আমাদের আগে তুমি নিজ দায়িত্বে প্রশ্নগুলো সলভ করে ফেলবা। এবং তুমি যদি এগুলো শেষ করে ফেলো, তোমার কাছে মনে হলো তুমি আরো প্রশ্ন সলভ করতে চাও, তাহলে আরো প্রশ্ন জোগাড় করে সলভ করে ফেলো। তুমি যত বেশি প্রশ্ন সলভ করতে পারবে, তোমার প্রস্তুতি তত বেশি শানিত হবে। ঠিক আছে? তো আমাদের জায়গা থেকে যতটুকু তোমাদের করিয়ে দেওয়া দরকার, আমরা সেটা করাচ্ছি। আমি এর বাইরেও তোমাকে আরো বেশি প্র্যাকটিস করার জন্য কিন্তু বলবো। ঠিক আছে? তো আমরা হচ্ছে প্রশ্নে চলে যাই সরাসরি। প্রথমটা হচ্ছে কোন অঞ্চল প্লাইস্টোসিন ভূমির উপর অন্তর্গত? আমি শুরুতে ছোট্ট একটু ব্যাখ্যা একটু দেই, কারণ তোমাদের এইটা যেহেতু বেশি গুরুত্বপূর্ণ তাই একটু মনে করায় দেই। এখানে বলছে প্লাইস্টোসিন ভূমিরূপের অন্তর্গত। তার মানে আমাদের ভূমিরূপ হচ্ছে মূলত ৩ টা। কি? একটা হচ্ছে টারশিয়ারি, তাই না? আর এটা হচ্ছে প্লাইস্টোসিন। আরেকটা হচ্ছে প্লাবন সমভূমি। টারশিয়ারি যুগের কোনগুলা? আমরা হচ্ছে নরমালি পাহাড়ি অঞ্চল যেগুলো সিলেট এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের। প্লাইস্টোসিন হচ্ছে মূলত ৩ টা জায়গায়। একটা হচ্ছে কুমিল্লা অঞ্চলে, আর একটা হচ্ছে মধুপুর, গাজীপুর মানে মধুপুর ভাওয়াল, যেখানে গাজীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল এই জায়গাটা কভার করেছে। আর একটা হচ্ছে বরেন্দ্র ভূমি দিনাজপুরের দিকটা, তাই না? তো সেই জায়গা থেকে কোন অঞ্চলটা প্লাইস্টোসিন ভূমিরূপের? তো প্লাইস্টোসিন ভূমিরূপের ভিতরে আমরা দেখলাম ৩ টা জায়গা মিলে যায়। সেই ৩ টার ভিতরে এখানে গাজীপুর আছে। উত্তর হচ্ছে গাজীপুর, তাই না? এখানে দেখো এই যে ব্যাখ্যাটা আরেকটু দিয়ে দেই। এটা হচ্ছে টারশিয়ারি যুগের, এটা আর এইটা। প্লাইস্টোসিন হচ্ছে এই যে মধ্যভাগের অঞ্চলটুকু, কুমিল্লার এখানে অঞ্চল আর এই যে বরেন্দ্র অঞ্চল। তো মধ্যভাগের অঞ্চলে টাঙ্গাইল পড়ে গেছে এবং গাজীপুর পড়ে গেছে আর হচ্ছে ময়মনসিংহ পড়ছে। এটা ব্যাখ্যা তোমরা ইতিমধ্যে জানো। তো আরেকটু ব্যাখ্যাটা দেখি আমরা। বাংলাদেশের উত্তরবঙ্গের বরেন্দ্রভূমি, মধ্যভাগে অবস্থিত মধুপুর ও ভাওয়ালের গড় এবং কুমিল্লার লালমাই উচ্চভূমি নিয়ে গঠিত প্লাইস্টোসিন যুগের সোপান অঞ্চল। মধুপুর ও ভাওয়ালের গড়ের অবস্থান হচ্ছে গাজীপুর, ময়মনসিংহ এবং টাঙ্গাইল জেলায়। তো সেটাই হচ্ছে এখানে দেখতে পেলাম। পরের প্রশ্ন, মধুপুর গড়ের সদৃশ নয় কোনটি? মানে মধুপুর গড়টা কি প্লাইস্টোসিনের, তার মানে এখানে প্লাইস্টোসিন অঞ্চল না কোনটা? ভাওয়ালের গড় প্লাইস্টোসিনের মধ্যে পড়ে গেছে, বরেন্দ্রভূমি পড়ে গেছে, লালমাই পাহাড় পড়ে গেছে। তার মানে টিলাগড়টা পড়ে নাই। তাহলে উত্তরটা হচ্ছে টিলাগড়। টিলাগড় কোথায়? সিলেটের দিকে, তাই না? টিলাগড় হচ্ছে সিলেটে অবস্থিত। আর সিলেট হচ্ছে আমাদের টারশিয়ারি যুগে পড়ে গেছে। টারশিয়ারি যুগের পাহাড়ের মধ্যে কিন্তু পড়ে গেছে হচ্ছে সিলেটের অঞ্চলটা। তো এটা হচ্ছে প্লাইস্টোসিন বা মধুপুরের মতো না। এখানে তৃতীয় ইকো পার্ক রয়েছে, একটা এক্সট্রা তথ্য তুমি দেখতে পেলে। নিচের কোন ভূমিরূপটি বাংলাদেশে পাওয়া যায় না? বলছে বাংলাদেশে কি পাওয়া যায় না? আমরা বাংলাদেশে পর্বত দেখতে পাই, পাহাড়ি অঞ্চল আছে, সমভূমি আছে, তাই না? মোটামুটি একটু বনভূমিও আছে, কিন্তু আমাদের কি নাই? আমাদের হচ্ছে মালভূমি নাই। এটা একটা সহজ প্রশ্ন। আমাদের মালভূমি নাই। দ্বীপ আছে, প্লাবন সমভূমি আছে, পাহাড় আছে, সবই আছে, বাট
মালভূমি নাই। সো এটা আর বলার তেমন কিছু না। মালভূমি হচ্ছে কি? মালভূমি হচ্ছে সমভূমির চাইতে উঁচু, পর্বতের চাইতে নিচু। কিন্তু এটা একটা বিস্তীর্ণ জায়গা জুড়ে থাকতে হয়। ওটাকে মালভূমি বলে। পৃথিবীর গুরুত্বপূর্ণ ২ টা মালভূমির নাম যদি আমি এখানে বলি, একটা হচ্ছে পামির মালভূমি যেটাকে পৃথিবীর ছাদ বলা হয়। কি বলা হয়? পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। আবার আমাদের ঠিক পাশেই তিব্বতের মালভূমি, এটা সবচেয়ে বড় মালভূমি। তিব্বত কোথায়? চীনের অন্তর্গত। এটা সবচাইতে বড়, আর এটা হচ্ছে পৃথিবীর ছাদ। পৃথিবীর ছাদ। তো সেই মালভূমিটা হচ্ছে বাংলাদেশে নাই। তারপরের প্রশ্ন, বাংলাদেশের কোন শহরটি বাংলার ভেনিস বলে বিখ্যাত? ভেনিস বলতে আসলে আমরা কি বুঝি? ভেনিস হচ্ছে ইতালির একটা শহর, তাই না? ভেনিস। যে ভেনিসের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, মনে করো রাস্তাঘাটের পাশাপাশি বাড়ির পাশ দিয়ে প্রচুর খাল আছে। নদী পথে মানে ওই খালের ভিতর দিয়ে নৌকা চালিয়ে এদিক সেদিক প্রচুর যাওয়া যায়। আর বরিশাল অঞ্চলটা এরকম একটা জায়গা যেখানে হচ্ছে পুরো এলাকা জুড়ে বিভিন্ন খাল, নদী, বিল। তো উপর থেকে তাকাইলে মনে হবে যে প্রচুর খাল। ঠিক যেমনটা হচ্ছে ভেনিস শহর। তোমরা হচ্ছে ইউটিউবে সার্চ দিলে দেখতে পারো ভেনিসের যেই খাল বেষ্টিত যেই আ শহরটা সেটা দেখতে পারবা। সো সেই জায়গা থেকে আমরা বলতে পারি এটা হচ্ছে বরিশাল। হ্যাঁ? বরিশালে খাল এবং নদীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে কবি কাজী নজরুল ইসলাম একে ইতালির ভেনিস শহরের সাথে তুলনা করেছিলেন। মেঘালয় মালভূমি বাংলাদেশের কোন দিকে? মেঘালয় হচ্ছে বাংলাদেশের ঠিক উত্তরে। উত্তরে বলব না, ঠিক উত্তর-পূর্বে আরকি। কারণটা হচ্ছে মেঘালয়, ধরো যদি বাংলাদেশের ম্যাপটা যদি আমি এরকম ভাবে একটা হালকা তোমার একটা ধারণা যদি দেই, হ্যাঁ? মনে করো এই হচ্ছে বাংলাদেশের ম্যাপ। এই জায়গাতে হচ্ছে মেঘালয়, এই জায়গায়। ঠিক আছে? তার মানে এটা হচ্ছে সরাসরি উত্তর, এটা হচ্ছে পূর্ব। মানে এটা হচ্ছে পূর্ব, তাহলে মাঝখানে, তাহলে এটা বলা হচ্ছে উত্তর-পূর্ব। ভারতের যে উত্তর-পূর্বের ৭ টা রাজ্য, যাকে সেভেন সিস্টার্স বলে, তার ভিতরে কিন্তু মেঘালয় একটা। ঠিক আছে? তো এটার ব্যাখ্যার এই যে এখানেও হচ্ছে তুমি এই জিনিস দেখতে পারবা। এই সাইডে হচ্ছে মেঘালয়, হ্যাঁ? এই যে মেঘালয়, এখান থেকে শুরু হয়ে এই যে এরকম ভাবে সব। তো এটা সরাসরি উত্তরও বলে অনেক ক্ষেত্রে। বাংলাদেশের কোন এলাকায় সবচেয়ে কম উচ্চ পাহাড় দেখা যায়? মানে কম উচ্চ পাহাড়। বুঝতে পারছো? পাহাড়ি অঞ্চল কোনটা, কোনটা আমাদের? ধরো এই যে চট্টগ্রাম অঞ্চলটা আছে। তাই না? এই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পাহাড় আছে। এই যে জামালপুর, শেরপুর থেকে শুরু করে ময়মনসিংহ হয়ে সিলেটের দিকেও পাহাড় আছে। সেখান থেকে সবচেয়ে কম উঁচু হচ্ছে এই দিকটাতে। তাহলে আমরা এখানে কি বলতে পারি? ময়মনসিংহ, শেরপুর হচ্ছে আমাদের কম উচ্চতা সম্পন্ন পাহাড়। কারণটা হচ্ছে সিলেট, হবিগঞ্জ মোটামুটি এদিকে উঁচু, উঁচু পাহাড় আছে। আর এদিকে তো বড়, বড় পাহাড় আছেই। বাট এই যে হালকা করে এদিকে হচ্ছে কম উচ্চ পাহাড় হচ্ছে ময়মনসিংহ, সিলেটের শেরপুরের দিকে। ঠিক আছে? এবং এই পাহাড়গুলো হচ্ছে স্থানীয়ভাবে টিলা বলা হয়। উচ্চতা ৬০ থেকে ৯০ মিটারের মতো। এবং যেহেতু উচ্চতা কম, সো যারা হচ্ছে ভ্রমণ করতে চায়, পাহাড়ে হাইকিং করতে চায়, তাদের জন্য এটা একটা আদর্শ মানে ব্যাপার। ইজিলি তারা উঠতে পারতেছে। রাইট? বাংলাদেশের কোন অঞ্চলে ব্যাপক বালিয়াড়ির উপস্থিতি দেখা যায়? বালিয়াড়ি জিনিসটা কি? এটা হচ্ছে তোমাদেরকে বুঝতে হবে। এটা হচ্ছে কক্সবাজার। দেখো ব্যাখ্যাটা দেখো। মরুভূমি এবং সমুদ্র সৈকতে সৃষ্ট বালির ঢিবিগুলোকে, বালির যে ঢিবিগুলো তৈরি হয়, এইগুলাকে হচ্ছে বালিয়াড়ি বলে। বুঝতে পারছো? তো স্বাভাবিকভাবেই আমাদের যে কক্সবাজার অঞ্চল সমুদ্র সৈকতের পাড়ে, এবং আমাদের সমুদ্র সৈকতটা কি? বালুকাময় সমুদ্র সৈকত। তো প্রচুর বালু আছে, সেখান থেকে বালি হচ্ছে জমা হয়ে, হয়ে অনেক সময় বালির ঢিবি দেখা যায়। সেগুলোকে বালিয়াড়ি বলা হচ্ছে। আমাদের কক্সবাজারে হচ্ছে এমনটা দেখা যায়। সিলেটের পাহাড়গুলো কোন আমলের সৃষ্টি? খুবই সহজ, টারশিয়ারি আমলের সৃষ্টি। সো এটা আমি আর এখানে আর কিছু ব্যাখ্যা করব না। সিলেটের পাহাড় হচ্ছে টারশিয়ারি আমলের সৃষ্টি। নিচের কোন অঞ্চলে বালিয়াড়ি দেখা যায়? স্বাভাবিক। নিচের হচ্ছে একটু আগে কি দেখলাম? সমুদ্র অথবা মরুভূমি, যেখানে হচ্ছে বালি আছে সেখানে বালিয়াড়ি দেখা যায়। তো সমুদ্র অঞ্চলে বালিয়াড়ি দেখা যায়। হ্যাঁ, সমুদ্র উপকূল। মরুভূমি এবং সমুদ্র সৈকতে বালিয়াড়ি দেখা যায়। এরপরে প্রশ্ন হচ্ছে, অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি পাহাড়গুলোকে কত ভাগে ভাগ করা হয়? একটু আগে কিন্তু ব্যাখ্যা করেছি। সিলেট, সিলেট অঞ্চল, যেটাকে আমরা হচ্ছে নরমালি সিলেট অঞ্চল না বলে এটাকে হচ্ছে উত্তর ও উত্তর-পূর্ব। এটা একটা, আর এটা হচ্ছে
দক্ষিণ পূর্ব অঞ্চল। এটা মূলত চট্টগ্রাম অঞ্চলটা কভার করে। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম, আর উপরটা সিলেট। এই ২ টা ভাগেই হচ্ছে ভাগ করা হয়। মূলত ২ টা ভাগ কিন্তু না। মূলত যদি হচ্ছে ধরো আমি যদি ম্যাপটা আবার তোমাদের একটু দেখাই, হ্যাঁ? যদি এমনটা হচ্ছে মনে করো এটা ম্যাপ। পাহাড়টা কিন্তু এইখান থেকে সম্পূর্ণ, হুম? এই যে এই লাইন থেকে টোটালটাই কিন্তু পাহাড়ি অঞ্চল। ঠিক আছে? টোটালটাই কিন্তু পাহাড়ি অঞ্চল। কিন্তু এই মাঝখান থেকে এই জায়গাটুকু ভারতের মধ্যে পড়ে গেছে, তাই বাংলাদেশের ২ ভাগে ভাগ হয়ে গেছে। এদিকে একটা, এদিকে একটা। বুঝতে পারছো? তো হচ্ছে আমরা ২ ভাগে হচ্ছে এটা কি করতে পারি? ভাগ করতে পারি। দক্ষিণ পূর্বাঞ্চলীয় পাহাড় এবং উত্তর পূর্বাঞ্চলীয় পাহাড়। বা সোনালী আঁশের দেশ কোনটা? এটা মনে হয় না বলার দরকার আছে। সোনালী আঁশের দেশ হচ্ছে বাংলাদেশ। কারণ একসময় আমরা প্রচুর পরিমাণে পাট রপ্তানি করতাম এবং বিপুল পরিমাণে পাট আমরা উৎপাদন করতাম। দ্যাটস ওয়াই সোনালী আঁশের দেশ হচ্ছে বাংলাদেশ। আর পাটের আঁশকে বলা হচ্ছে সোনালী আঁশ। পার্বত্য চট্টগ্রামের পাহাড় কোন শ্রেণীর উৎপত্তি হয়েছে? পার্বত্য চট্টগ্রামের পাহাড় কি টারশিয়ারি যুগে? কোন শ্রেণীর আমলে উৎপত্তি হয়েছে? টারশিয়ারি যুগে। এটা সহজ। এখানে ব্যাখ্যা দেওয়া আছে। আমার মনে হয় না যে টারশিয়ারি যুগের ব্যাপারটা তোমাদের আরেকটু সুন্দর করে একটু পড়ি। টারশিয়ারি যুগটা হচ্ছে ক্লাসে তো আলোচনা হয়েছেই, তোমরা এটা জানো ব্যাপারটা। হিমালয় পর্বত যখন উত্থিত হইছে সে বহু প্রাচীনকালের কথা। সে সময় হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় তার আশেপাশের জায়গাগুলোতেও কিছু পাহাড় উত্থিত হয়েছে। ওই যুগটাকে টারশিয়ারি যুগ বলে। আর সে সময় বাংলাদেশের এই একটা বেল্ট ধরে অনেকগুলো পাহাড় এই সময় উৎপত্তি হয়েছে। দ্যাটস ওয়াই আমরা চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেট অঞ্চল, উত্তর অঞ্চলের পাহাড়গুলোকে টারশিয়ারি যুগের পাহাড় বলি। রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত কি? রাজশাহীর উত্তর অংশ, বগুড়ার পশ্চিমাংশ, হুম, মনে করো এটাই ম্যাপ। রাজশাহীর উত্তর অংশ কি? এইখানে। বগুড়ার পশ্চিম অংশ, দিনাজপুরের নিচের অংশ, তার মানে এই জায়গাটা। বুঝতেই পারতেছো এটা হচ্ছে বরেন্দ্র অঞ্চল। কিছু অংশ কি? বরেন্দ্র অঞ্চল, বরেন্দ্র ভূমি বলা হচ্ছে। বরেন্দ্র ভূমি, ওকে। বাংলাদেশের পাহাড় শ্রেণী ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে বাংলাদেশের যে পাহাড় শ্রেণীটা আছে, মানে যেগুলোতে পাহাড় বলতেছি আমরা, সেগুলো কখন হয়েছে? আমরা দেখলাম টারশিয়ারি যুগে হয়েছে। ঘুরে ফিরে কিন্তু একই প্রশ্ন বারবার আসতেছে টারশিয়ারি যুগের। ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার উঁচু ভূমিকে কি বলে? ময়মনসিংহ এবং টাঙ্গাইল অঞ্চলে যে উঁচু ভূমিটা আছে এটা হচ্ছে প্লাইস্টোসিনকালের সোপান ভূমি। এটার একটা নাম আছে। নামটা হচ্ছে কি? ভাওয়ালগড়। ঠিক আছে? ভাওয়ালগড় বা মধুপুরের গড় আর কি। ময়মনসিংহ এবং টাঙ্গাইলের যে অংশটা আছে, এখানে একটা ছোট্ট ব্যাখ্যা দরকার। ৩ টা জেলা টোটালি কভার করে এখানে। গাজীপুর, ময়মনসিংহ, আর এটা হচ্ছে টাঙ্গাইল। এই ২টার ক্ষেত্রে যে অংশটা সেটাকে বলা হচ্ছে মধুপুর গড়। আর গাজীপুরের অংশটাকে মূলত ভাওয়ালগড় বলে। যখন এই ৩টে একসাথে বলে তখন বলে মধুপুর ও ভাওয়ালের গড়। ঠিক আছে? কনফিউশন থাকবে না আর। ৩টে একসাথে বললে মধুপুর ও ভাওয়ালের গড় বলে। আর হচ্ছে নরমালি ময়মনসিংহ আর টাঙ্গাইল অঞ্চলটাকে মধুপুরের গড় বলে। কারণ ওইখানে একটা মধুপুর নামে একটা উপজেলা আছে টাঙ্গাইলে। আমার পড়াশোনা হচ্ছে ওই মধুপুরে। আমি শহীদ স্মৃতি কলেজে পড়তাম। কেউ যদি থেকে থাকো মিলায় নিও। ওকে। গ্রিনিচ মান সময়বক্ষে বাংলাদেশ সময় কত ঘন্টা আগে? ইতিমধ্যে জেনে গেছো বাংলাদেশ হচ্ছে এটা ৬ ঘন্টা আগে। কারণটা হচ্ছে গ্রিনিচ মান সময়টা কোথায়? গ্রিনিচ মান সময়টা হচ্ছে মূলত লন্ডনে। ঠিক আছে? লন্ডনে। আর লন্ডন থেকে বাংলাদেশ ৬ ঘন্টা আগায় থাকে। ৬ ঘন্টা আমরা আগায় থাকি। মানে আমাদের এখানে ওদের ৬ ঘন্টা আগে সূর্য উঠে যায়। কারণ পৃথিবীটা যেভাবে ঘুরতেছে সেভাবে পূর্ব দিকের দেশগুলোতে সূর্যের আলো আগে আসে। তো আমরা হচ্ছে লন্ডনের তুলনায় পূর্ব দিকে অবস্থিত। তাই আমাদের এখানে সূর্যটা আগে আসে। কত ঘন্টা আগে আসে? ৬ ঘন্টা আগে আসে। এজন্য বলা হয় GMT + 6। GMT + 6। GMT হচ্ছে গ্রিনিচ মিন টাইম। গ্রিনিচ মান সময়। ঠিক আছে? ৬ ঘন্টা আগায় +6। এটা হচ্ছে আমাদের। বাংলাদেশের কোন অঞ্চলে উঁচু ভূমি? বাংলাদেশের উঁচু ভূমি কোন অঞ্চলে?
দক্ষিণাঞ্চল, উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল। স্বাভাবিকভাবে আমাদের উত্তরাঞ্চলটা হচ্ছে উঁচু ভূমি। দক্ষিণাঞ্চল তো সমুদ্রের তীরে ধীরে ধীরে ক্রমশ ঢালু হয়ে গেছে বলেই উপর থেকে নদীগুলো নিচের দিকে আসে। তো আমাদের উত্তরাঞ্চল হচ্ছে উঁচু ভূমি, বিশেষ করে দিনাজপুর। দিনাজপুর সমুদ্রপৃষ্ঠ থেকে 37.50 মিটার উঁচু। বুঝতে পারছো? বাংলাদেশের উঁচু ভূমি অঞ্চলগুলো, উঁচু ভূমির জায়গাগুলো আমরা একটু খেয়াল করে দেখি। বরেন্দ্র ভূমি হচ্ছে বাংলাদেশের একটা উঁচু ভূমি, এটা উত্তর পশ্চিমাঞ্চলে। মধুপুর ও ভাওয়ালের গড়, এটা উঁচু ভূমি, মধ্যভাগের তুলনায় উপর দিকে অবস্থিত। মানে আমরা যদি মাঝখান থেকে একটা দাগ টেনে দেই, সবগুলো উঁচু জায়গায় দেখবা দাগের উপর দিকে মানে উত্তর দিকে পড়ে যাবে। বাংলাদেশকে যদি আমরা হচ্ছে মনে করো এটা বাংলাদেশ, দুই ভাগে যদি ভাগ করি তাহলে সকল উঁচু জায়গাগুলো উত্তর দিকে পড়বে। বরেন্দ্র ভূমি এইখানে, মধুপুর গড় এইখানে, লালমাই পাহাড় এইখানে। বুঝতে পারছো? তো উঁচু পার্বত্য অঞ্চল না, মানে নরমাল উঁচু ভূমি আর কি, এটা কথা বলা হচ্ছে। আর পার্বত্য চট্টগ্রামের অঞ্চলটা সেটা তো হচ্ছে এইখানে, তো ওটা তো পার্বত্য অঞ্চল, বাট উঁচু ভূমির ক্ষেত্রে বলা হলে উপরগুলা বলা হবে। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি আমাদের উঁচু অঞ্চল হচ্ছে উত্তর দিকটা। কোন জেলাকে বাংলা শস্য ভান্ডার বলা হয়? তোমরা ইতিমধ্যে জানো, এটা হচ্ছে বরিশালকে বলা হয়, তাই না? বরিশালকে বলা হয় আমাদের শস্য ভান্ডার। বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত? কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত? এটা হচ্ছে মধুপুরের যেই বনভূমিটা আছে, যে ভাওয়াল ও মধুপুরের বনভূমি হচ্ছে শাল বৃক্ষের জন্য বিখ্যাত। যারা তোমরা মধুপুরের দিকে থাকো তারা হচ্ছে জানো, সেখানে কথায় কথায় বলে শাল গজারি বেষ্টিত মধুপুর, এটা বলে কেন কি? কারণ হচ্ছে এই অঞ্চলের যেই গাছপালাগুলো আছে এগুলো হচ্ছে শাল গজারি গাছের, এই জন্য এটা শাল বৃক্ষের জন্য বিখ্যাত। বাংলাদেশের যে কটি প্রাকৃতিক বনভূমি রয়েছে তার মধ্যে মধুপুর ও ভাওয়ালের গড় একটি। এই গড়ের দক্ষিণাংশ ভাওয়ালের গড় এবং উত্তরাংশ মধুপুরের গড় নামে পরিচিত। দেখছো, দক্ষিণাংশ ভাওয়ালের গড় মানে গাজীপুরের দিকে কথা বলা হচ্ছে, আর উত্তরাংশ হচ্ছে মধুপুরের গড় নামে পরিচিত। ভাওয়ালের গড়ের অবস্থান গাজীপুর জেলায়, হ্যাঁ একটু আগে যেটা ব্যাখ্যা করছি তোমাদের, আর মধুপুরের গড়ের অবস্থান হচ্ছে ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলায়। এই গড়ের প্রধান বৃক্ষ হচ্ছে শাল, এই জন্য তা শালবন নামে পরিচিত। তোমরা যারা হচ্ছে ময়মনসিংহে থাকো বা উত্তরবঙ্গে থাকো, তোমরা যদি কখনো ট্রেনে করে যাও তাহলে দেখবে ট্রেন একটা সময় বনের ভিতর দিয়ে যায়, ঢাকা পার হওয়ার ঠিক পরেই যে বনের মধ্যে দিয়ে যাও সেটাই হচ্ছে মূলত এই শালবন। বুঝতে পারছো? আশা করি মনে থাকবে। প্রাকৃতিক এবং রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে বাংলাদেশের মাটিকে কয় ভাগে ভাগ করা যায়? প্রাকৃতিক এবং রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে বাংলাদেশের মাটিকে মূলত 5 ভাগে হচ্ছে ভাগ করা যায়। 5 ভাগে আমরা ভাগ করতে পারি। কি কি মাটি দেখো? এক হচ্ছে পাহাড়ি মাটি, লেটোসেলিক মাটি, পলল মাটি, জলাভূমি মাটি এবং কোষ মাটি। এই 5টা হচ্ছে শ্রেণীতে আমরা ভাগ করতে পারি। কোন ভৌগোলিক এলাকাটি রামসার সাইট নামে স্বীকৃত? রামসার সাইট এটা হচ্ছে এমন একটা মানে স্বীকৃতি যেটার মাধ্যমে বলা হয় যে পরিবেশের জন্য যে জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সেটা রক্ষা করতে হবে, একটা হুমকির মধ্যে আছে, ওই জায়গাগুলোকে হচ্ছে সিলেক্ট করে একটা নির্ধারণ করা হয়। তো রামসার সাইটের অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের টাঙ্গুয়ার হাওর। ঠিক আছে, দেখো এখানে ব্যাখ্যাটা একটু দেখো, মনে থাকবে। পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন জলাশয়, নদ নদী হতে পারে, হাওর, বিল, হ্রদ, পুকুর, হ্যাঁ, এগুলো সংরক্ষণের উদ্দেশ্যে 1971 সালে কোথায়? ইরানের রামসারে, রামসার একটা জায়গা, বিশ্বের বিভিন্ন দেশের অংশগ্রহণে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যা রামসার কনভেনশন নামে পরিচিত। এই চুক্তির অধীনে বিশ্বের বিভিন্ন দেশের জলাশয় রামসার সাইট স্বীকৃতি পেয়ে থাকে। বাংলাদেশের 2টা রামসার এলাকা রয়েছে, একটা হচ্ছে সুন্দরবন আর একটা হচ্ছে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। মানে এখানে যে প্রচুর পরিমাণে মানে জীব উদ্ভিদ একসাথে বাস করতেছে, যেটা পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এরকম সাইট গুলাকে এই রামসার সাইট হিসেবে মানে বিবেচনা করে। সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর, আমাদের এই 2টা আছে এখানে। তৃতীয় আরেকটা নিয়ে আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে হাকালুকি হাওর। এটা কোথায়? এটা হচ্ছে সিলেট এবং মৌলভীবাজারে। ঠিক আছে। চলনবিল কোথায় অবস্থিত? চলনবিল হচ্ছে নওগাঁ। আর এটা কোথায়? এখানে দেখো কি কি আছে। নরমালি হচ্ছে চলনবিল সিরাজগঞ্জ, ব্যাখ্যা আছে, আমি এখানে না লিখি। এখানে কি কি আছে? এই যে পাবনা এবং নাটোর জেলায়, উত্তর হচ্ছে এখানেই হবে, পাবনা এবং নাটোর জেলায়। চলনবিল বাংলাদেশের একটি বৃহৎ বিল। পাবনা, নাটোর এবং সিরাজগঞ্জ এই 3টা জেলা মিলে হচ্ছে এত বড় একটা বিল, এবং এর ভিতর দিয়ে হচ্ছে কিন্তু ট্রেন যায়। তোমরা যদি হচ্ছে
দক্ষিণবঙ্গে ট্রেনে উঠে থাকো, উত্তরবঙ্গে ট্রেনে যদি উঠে থাকো, যেগুলো হচ্ছে সিরাজগঞ্জ হয়ে যায়, তোমরা সিরাজগঞ্জ পার হওয়ার পরে এরকম বর্ষাকালে গেলে দেখবা যে বিরাট বড় দুই পাশে পানি, এর মধ্যে যে ট্রেন যাচ্ছে, ওইটাই হচ্ছে চলন বিল। তবে এটার যে এক্সট্রিম পার্টটুকু হচ্ছে মূলত নাটোরের দিকে। ঠিক আছে? বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটা? একটু আগে বললাম, এটা হচ্ছে হাকালুকি হাওর। এটা হচ্ছে সিলেট এবং মৌলভীবাজারে অবস্থিত। এই হাওরে প্রায় 238টা বিল আছে। হাওর কিসের তুই তোমাদের জানো? বিরাট বড় নিচু অঞ্চল, যেখানে বর্ষাকালে পানি জমে সমুদ্রের মতো দেখা যায়। বুঝতে পারছো? আড়িয়াল বিল কোথায় অবস্থিত? আড়িয়াল বিল হচ্ছে মুন্সিগঞ্জে অবস্থিত। মুন্সিগঞ্জে হচ্ছে আড়িয়াল বিল অবস্থিত, ঢাকার খুবই কাছে, তাই না? শ্রীনগরে, মুন্সিগঞ্জ শ্রীনগরে নরমালি। তোমরা যাদের এখানে কারো বাড়ি থাকলে তোমরা চিনতে পারবা। নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিল নামে পরিচিত কোনটি? নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিল, এটাও সম্ভবত টাঙ্গুয়ার হাওরই হবে। হ্যাঁ, টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলায় অবস্থিত। এই হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। দ্বিতীয় বৃহত্তম। বিশেষ করে বর্ষাকালে কিন্তু পর্যটকদের একটা আকর্ষণে পরিণত হয়েছে এখন টাঙ্গুয়ার হাওর, তাই না? যদিও আজ থেকে 4-5 বছর আগে এতটা হাউস বোটের এরকম ছিল না, বাট এখন হাউস বোট গুলো আসছে, লাক্সারি হাউস বোট, সেখানে মানুষ রাত কাটাচ্ছে। আরে বাপরে বাপ, বিরাট ব্যাপার স্যাপার। তো তোমরা হয়তো অনেকে গিয়েও থাকতে পারো, আমার খুবই যাওয়ার ইচ্ছা। তো টাঙ্গুয়ার হাওর কি বলে? নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিল। ওকে। বাংলাদেশের ক্ষুদ্রতম হাওর কোনটা? বাংলাদেশের ক্ষুদ্রতম হাওর, মানে অনেকগুলো হাওরই তো আছে, তার ভিতরে ক্ষুদ্রতম হাওর হচ্ছে সম্ভবত বুরবুক। ক্ষুদ্রতম হাওর হচ্ছে বুরবুক হাওর। বাংলাদেশের ক্ষুদ্রতম হাওর বুরবুক হাওর, এটি সিলেটের জৈন্তাপুরে অবস্থিত। কোথায়? জৈন্তাপুরে। আয়তন হচ্ছে 41 হেক্টর, অনেক ছোট। প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত? প্রান্তিক হ্রদ হচ্ছে বান্দরবান জেলায় অবস্থিত। প্রান্তিক লেক বান্দরবান জেলার কেরানীহাট বান্দরবান সড়ক, এই সড়কের কাছে হলদিয়া গ্রামে অবস্থিত প্রান্তিক। দিবর দিঘি কোন উপজেলায় অবস্থিত? দিবর দিঘি হচ্ছে, ভুলে গেছি, পত্নীতলা। দিবর দিঘি হচ্ছে পত্নীতলায় অবস্থিত। দেখো, এগুলো কিন্তু বারবার পড়তে হবে। হ্যাঁ, বারবার না পড়লে কিন্তু অনেক সময় হচ্ছে অনেক কিছু খেয়াল থাকবে না, এবং এই জন্যই তোমাকে শুরু থেকে বলতেছি প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতে মনে রাখতে হবে। হ্যাঁ, কারণ যেহেতু পরীক্ষায় আসে, এগুলা কি করবা, শিখতে তো হবেই। পত্নীতলা, দিবর দিঘি, দিবরের দিঘি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা অবস্থিত। এই দিঘি পাল আমলে খননকৃত। পাল আমল বুঝতে পারতেছো? এই 750 থেকে 1143 সাল পর্যন্ত, প্রায় 400 বছর টিকে ছিল যেই পাল শাসন, সেই আমলে এই দিঘিটা হচ্ছে খনন করা হয়েছিল। কোথায়? নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায়। ভবদহ কোথায়? ভবদহ হচ্ছে যশোরে। ভবদহ বিল, এটা যশোরে অবস্থিত। ভবদহকে যশোরের দুঃখ বলা হয়। ভবদহ বিল কোথায়? যশোরে। আবার কপোতাক্ষ নদ কোথায়? যশোরে। মাইকেল মধুসূদন দত্ত জন্ম কোথায়? যশোরে, তাই না? সবচেয়ে বড় বন্দর আমাদের বেনাপোল বন্দর কোথায়? যশোরে। নিচের কোনটি ইসিএ এলাকা? নিচের কোনটি ইসিএ এলাকা? দেখো, ইসিএ জিনিসটাকে কি ব্যাখ্যা করতে হবে। পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে বলা হয়, যেমন ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া। ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া হচ্ছে পরিবেশগত সংকটাপন্ন এরিয়া বা ইসিএ। এটা হচ্ছে মূলত টাঙ্গুয়ার হাওর। ঠিক আছে? তার মানে টাঙ্গুয়ার হাওরে একটু আগে দেখলাম এটা হচ্ছে রামসার সাইটে এটাকে নেওয়া হয়েছে। আর এখন আবার দেখলাম যে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল, তার মানে জীবগত, মানে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে আসছে। এটা বলতে মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিপূর্ণ এলাকাকে বোঝায়। এ পর্যন্ত 13টি পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে হাকালুকি হাওর, টাঙ্গুয়ার হাওর এবং মারজাত বাওর, ঝিনাইদহ। এরকম ভাবে আমাদের প্রায় 13টা এরকম এলাকা চিহ্নিত করা হয়েছে, যেগুলো মূলত ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া। ওকে, তারপরের প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের একমাত্র কৃত্রিম হ্রদ কোন নদীতে বাদ দিয়ে তৈরি করা হয়েছে? আমাদের কৃত্রিম হ্রদ হচ্ছে মূলত কাপ্তাই হ্রদ, তাই না? তো কাপ্তাই হ্রদটা হচ্ছে কর্ণফুলী নদীতে বাদ দিয়ে হচ্ছে আমরা তৈরি করেছি। কর্ণফুলী কোথায়? রাঙামাটিতে। মূলত এটা রাঙামাটিতে। হ্যাঁ, রাঙামাটির যে কাপ্তাই লেক যেটাকে আমরা বলি, এটা 1965 সালে এখানে একটা বাদ দেওয়া হয়েছিল মূলত জলবিদ্যুৎ তৈরির জন্য, যেটা হচ্ছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র আমরা জানি।
ঠিক আছে, ওই বাঁধটা দেওয়ার ফলে পানিটা আসতে পারে নাই, ওই পানিটা জমা হয়ে পাহাড়ের ভিতর দিয়ে ঢুকে একটা লেকে পরিণত হয়েছে। ঠিক আছে, তার মানে এই জন্য এটাকে কিন্তু কৃত্রিম লেক বলা হয়। আইল হাওর কোন জেলায় অবস্থিত? আইল হাওর হচ্ছে এই যে মৌলভীবাজার জেলায় অবস্থিত। আইল হাওর মৌলভীবাজার জেলার সদর এবং শ্রীমঙ্গল উপজেলা, হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা জুড়ে বিস্তৃত। এতে রয়েছে 14টি বিল। তার মানে আইল হাওর হচ্ছে আমরা মৌলভীবাজার জেলায় বলতে পারি। বাংলাদেশের সর্ববৃহৎ কৃত্রিম জলাশয় কাপ্তাই কোথায় অবস্থিত? এটা একটু আগে বলে ফেলছি, রাঙামাটিতে। কাপ্তাই কোথায়? রাঙামাটিতে। ঠিক আছে, পরের প্রশ্ন, বগালেক কোথায় অবস্থিত? বগালেকটা হচ্ছে, তোমরা যদি কখনো কেউ কারোঙ্গে গিয়ে থাকো তাহলে পথের মধ্যে হয়তো পড়ে যেতে পারো, মানে দেখে ফেলতে পারো। এটা হচ্ছে রুমা। রুমা হচ্ছে একটা উপজেলা, এটা মূলত বান্দরবানে। ঠিক আছে, বান্দরবানের রুমা উপজেলায় হচ্ছে বগালেক অবস্থিত, যেটা মূলত যথেষ্ট উপরে এবং সর্বোচ্চ উচ্চতার স্বাদু পানির একটি হ্রদ। এটা প্রায় কত উচ্চতায় জানো? 1043 ফুট উচ্চতায়। ক্রিসেন্ট লেক কোথায়? এটা হচ্ছে আমাদের জাতীয় সংসদ ভবনে। জাতীয় সংসদের চমৎকার ভবনটা আছে, এই ভবনের পাশ দিয়ে একটা লেক আছে, এরকম অর্ধচন্দ্রাকৃতির, বুঝছো, এরকম বাঁকা চাঁদের মতো, যেটাকে আমরা ক্রিসেন্ট বলি। এই জন্য লেকটাকে বলা হয় ক্রিসেন্ট লেক, জাতীয় সংসদ ভবনের দিকে অবস্থিত। ওকে, বাংলাদেশের মিঠা পানির মাছের উৎস। মিঠা পানির মাছ নরমালি হচ্ছে বিভিন্ন বিল, তারপরে হাওর, এগুলাতেই হয়। ধরো নদীর ক্ষেত্রেও হয়, কিন্তু নদীগুলো তো আলটিমেটলি কানেক্টেড হয়েছে সমুদ্রে গিয়ে, সো সমুদ্রের কাছাকাছি নদীর অংশে আবার কিন্তু লবণাক্ত পানিও থাকে। ধরো পদ্মা নদীতে ইলিশ পাওয়া যায়, ইলিশ কি মনে করছো তুমি মিঠা পানির মাছ? না, ইলিশ হচ্ছে লোনা পানির মাছ। তার মানে হাওর গুলোতে যেই মাছ পাওয়া যায় সেটি হচ্ছে মিঠা পানির। তার হাওর গুলো কি দেখো, এই যে বিল আছে, চলন বিল, হাকালুকি হাওর, হাইল হাওর, সবগুলাতেই তোমার মিঠা পানির মাছ পাওয়া যায়। উত্তর হচ্ছে যে যেন সবগুলা। দেখো, যেগুলো লবণাক্ততা হচ্ছে 1.05% এর কম, এগুলোকে মিঠা পানির মাছ বলে বা মিঠা পানির উৎস বলে। পৃথিবীর দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত? এখানে ছোট্ট একটা ক্লাসে হয়তো বলেছি যে দীর্ঘতম সমুদ্র সৈকত, নরমালি দীর্ঘতম সমুদ্র সৈকত আমরা কেন বলা হয়? কারণটা হচ্ছে এটা দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত, বুঝতে পারছো? বালুকাময় সমুদ্র সৈকত। আর বালুকাময় সমুদ্র সৈকত না হলে সেখানে হচ্ছে ভ্রমণ করা যায় না। তো দীর্ঘতম সমুদ্র সৈকত বিভিন্ন দেশে আছে, ব্রাজিলে যেটা সবচেয়ে বড়, তবে বালুকাময় সমুদ্র সৈকতের হিসাব করলে সেটা আমাদেরটা সবচেয়ে বড়, এবং এটার দৈর্ঘ্য নরমালি আমরা 120 কিলোমিটার বলেই জানি, তবে রিসেন্টলি এটা আবার 155 কিলোমিটার বলে হচ্ছে আলোচনা হচ্ছে। তাই উত্তরটা এখানে 155 দেয়া, তবে এটা হচ্ছে 120 কিলোমিটার। প্রচলিত তথ্যটা হচ্ছে এখন 155 কিলোমিটার দিয়ে দিছে, এটা একটু খেয়াল রাখবা। বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্র সীমা কত? সমুদ্র সীমা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে টেরিটোরিয়াল, যে এটা আমার টেরিটরি, আর হচ্ছে অর্থনৈতিক জোন, এক্সক্লুসিভ ইকোনমিক জোন, যে ওইটুকুর ভিতরে তুমি অর্থনৈতিক কাজ টাজ করতে পারবা, বাট জায়গাটুকু তোমার না, বুঝতে পারছো? টেরিটোরিয়াল জোন হচ্ছে 12 নটিক্যাল মাইল, আর অর্থনৈতিক জোন হচ্ছে 200 নটিক্যাল মাইল। তো আমাদের টেরিটোরিয়াল জোন হচ্ছে 12 নটিক্যাল মাইল, এটা হচ্ছে সব দেশের জন্য সমান, 12 নটিক্যাল মাইল। বাংলাদেশে প্রস্তাবিত এক্সক্লুসিভ ট্যুরিজম জোন কোন সমুদ্র বন্দর অবস্থিত? এক্সক্লুসিভ ট্যুরিজম জোন, এটা কোন সমুদ্র? এটা হচ্ছে সাবরাং। এটা হচ্ছে মূলত সাবরাং সমুদ্র সৈকত হচ্ছে কোথায়? টেকনাফে। ঠিক আছে, এই যে এক্সক্লুসিভ ট্যুরিজম জোন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবরাঙে অবস্থিত। ব্লু ইকোনমি, ব্লু, নীল, তাই না? সমুদ্রের পানিকে কি বলে? সমুদ্রের নীল জলরাশি বলি আমরা। সো সমুদ্র কেন্দ্রিক যে অর্থনীতি, এটাকে বলা হয় হচ্ছে ব্লু ইকোনমি। তাই সমুদ্র অর্থনীতিকে ব্লু ইকোনমি বলা হয়। ঠিক আছে, নির্মাণাধীন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কোন উপজেলায় অবস্থিত? মাতারবাড়িটা হচ্ছে কোথায় আমরা জানি, এটা হচ্ছে আমাদের কক্সবাজারের দিকে। সেখানে হচ্ছে এই যে মহেশখালী উপজেলাতে হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরটি নির্মাণ করা হচ্ছে। এবং এখানে কিন্তু গভীর সমুদ্র বন্দরের পাশাপাশি একটা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এবং গভীর সমুদ্র বন্দর বলতে কি বোঝা জানো তো? গভীর সমুদ্র বন্দর কিন্তু সমুদ্রের গভীরে না,
যেই সমুদ্র বন্দরে বা যেই বন্দরে বড় ধরনের যেই কি কন্টেইনার জাহাজগুলো আছে যেগুলোকে মাদার ভেসেল বলে, তাই না? বলছি কিন্তু যে প্রায় 15 মিটারের বেশি অংশটা হচ্ছে পানির নিচেই থাকে, ওগুলোকে বলে মাদার ভেসেল। এবং একটা মাদার ভেসেলে প্রচুর পরিমাণে কন্টেন্ট তোলা যায়। আর ওইটার থেকে ছোট ছোট যেগুলো, এগুলোকে বলা হয় হচ্ছে ফিডার ভেসেল। বুঝতে পারছো? তো গভীর সমুদ্র বন্দর হচ্ছে ওই বন্দর যেখানে এই বড় বড় মাদার ভেসেল গুলো ভিড়তে পারে, যেগুলো প্রায় 15 মিটারের মতো পানির নিচেই থাকে। এরা যখন কোনো বন্দরে ভিড়তে পারবে সেটাকে বলা হচ্ছে গভীর সমুদ্র বন্দর। আমাদের চট্টগ্রাম বন্দর, তারপর হচ্ছে মংলা বন্দরে কিন্তু গভীর সমুদ্র বন্দর না, কারণ এখানে বড় বড় মাদার ভেসেল ভিড়তে পারে না, ছোটগুলো আসে। তাই বড়গুলো সিঙ্গাপুরে ভিড়ে, শ্রীলঙ্কায় ভিড়ে, ওইখান থেকে হচ্ছে ছোট ছোট জাহাজে করে আমরা মাল নিয়ে আসি। আর আমাদের এই মাতার বাড়িতে হচ্ছে এরকম একটা গভীর সমুদ্র বন্দর বানানো হচ্ছে যেখানে বড় বড় জিনিসগুলো ফিরতে পারবে। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি হয় 2012 সালে। 2012 সালে আমাদের মিয়ানমারের সাথে সমুদ্র সীমা নিয়ে একটা ঝামেলা ছিল, সেটা হচ্ছে নিষ্পত্তি করা হয়। এটা কে করে? ITLOS। দেখো, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সিজ। সমুদ্র বিষয়ক যে সমস্যাগুলো আছে এটা মেটানোর জন্য এই ইটলস, এখানে হচ্ছে মানুষ মামলা টামলা করে, তারপর হচ্ছে এটা সমাধান করে দেয়। তো বাংলাদেশ এখানে আবেদন করছিল এবং তারপর হচ্ছে তারা আমাদেরকে এই সমস্যাটা হচ্ছে সমাধান করে দিয়েছে। এবং এর ফলে আমরা 1,11,631 বর্গ কিলোমিটার হচ্ছে আমরা পেয়ে গেছি। বাংলাদেশ ভারতের মধ্যে বিরোধপূর্ণ সমুদ্র সীমার মধ্যে বাংলাদেশ কত বর্গ কিলোমিটার লাভ করেছে? বাংলাদেশ এবং ভারতের বিরোধপূর্ণ সমুদ্র সীমা ছিল, মনে করো বাংলাদেশ আর ভারত দুইজন এরকম ভাবে যে এই সমুদ্র সীমাটুকু ভারত বলে এটা আমাদের, বাংলাদেশ বলে এটা আমাদের। তো এটা একটা পরে সমাধান হয়েছে, সমাধান হওয়ার পরে একটা আসছে, সেখানে বাংলাদেশ পাইছে হচ্ছে 19,467 বর্গ কিলোমিটার। বুঝতে পারছো? 19,467 বর্গ কিলোমিটার। এটার সব মিলে 25,602 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে হচ্ছে একটা ঝামেলা ছিল। এর ভিতরে আমরা 19,000 টুকু পাইছি, আর ভারত পাইছে হচ্ছে 6,000। বুঝতে পারছো? পারকি সমুদ্র বন্দর, সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? পারকি সমুদ্র সৈকত এটা চট্টগ্রামে অবস্থিত। পারকি সমুদ্র সৈকত কোথায়? চট্টগ্রামে অবস্থিত। চট্টগ্রাম কোথায় দেখো? চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। আনোয়ারা কোথায়? রিসেন্টলি যে হচ্ছে কর্ণফুলী টানেল হয়েছে, ওই টানেলের ওই প্রান্তেই হচ্ছে মূলত আনোয়ারা। ওই আনোয়ারার ওই জায়গাতে সমুদ্রের তীরে হচ্ছে পারকি সমুদ্র সৈকতটা অবস্থিত। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত? অর্থনৈতিক সমুদ্র সীমা কত? একটু আগে বলছি 200 নটিক্যাল মাইল। সমুদ্র সীমা নিয়ে মিয়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে আমরা পেয়েছি, মিয়ানমারের সাথে যে বিরোধটা ছিল সেটা যখন নিষ্পত্তি হয় তখন আমরা 1,11,000 বর্গ কিলোমিটারের মতো জায়গা আমরা পেয়েছি। তো এটা আমরা একটু আগে আলোচনা করেছি, উত্তর হচ্ছে এটা। সমাধান দেখতেই পেলাম। সমুদ্র সমতল হতে দিনাজপুর জেলার গড় উচ্চতা, শুরুতে আমি এটা কিন্তু বলে ফেলছি, 37.50 মিটার। সমুদ্র সীমা মানে কি? সমুদ্রের পানি যে লেভেলে থাকে ওই লেভেল থেকে দিনাজপুর জেলার উচ্চতা হচ্ছে প্রায় 37 মিটার উঁচুতে। বুঝতে পারছো? নিচের কোথায় বাংলাদেশের একমাত্র মেরিন একাডেমি অবস্থিত? একমাত্র মেরিন একাডেমিটা কোথায়? চট্টগ্রামে। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে মোটামুটি কাছেই আর কি, ওইখানে, যেটাকে বলা হচ্ছে চট্টগ্রামের জলদিঘায়। বুঝতে পারছো? চট্টগ্রামের জলদিয়ায় বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামের জলদিয়া এলাকায় কর্ণফুলী নদী এবং বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত। এটি 1962 সালে প্রতিষ্ঠিত হয়, একমাত্র মেরিন একাডেমি, যেখানে নৌবাহিনীদের বিভিন্ন কাজ টাজ হয় আর কি। বাংলাদেশের সমুদ্র উপকূলের মোট দৈর্ঘ্য কত? সমুদ্র উপকূল তার মানে বাংলাদেশের যেই সীমানা, সেই সীমানা সমুদ্র কেন্দ্রিক কতটুকু? এটা হচ্ছে 711 কিলোমিটার। ওকে, 711 কিলোমিটার। কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত? কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য হচ্ছে মাত্র 18 কিলোমিটার। এবং কুয়াকাটা সমুদ্র সৈকত এমন একটা সমুদ্র সৈকত যেখান থেকে একই সাথে সূর্য উদয় দেখা যায় আবার সূর্য অস্তও দেখা যায়, তাই না? মানে তুমি হচ্ছে কুয়াকাটায় ঘুরতে গেলে দেখবা খুব সকালে ঘুরতে হবে এবং বাইকওয়ালারা তোমাকে বলবে চলেন ওইখানে নিয়ে যায় যেখানে সূর্য দেখতে হবে।
দৌড়ায় যাবা, আবার সন্ধ্যার সময় তুমি মেন জায়গায় দাঁড়ায় হচ্ছে সূর্যের অস্তও তুমি দেখতে পারবা। তো 18 কিলোমিটার। হ্যাঁ, বাংলাদেশের সঙ্গে কোন দেশের ম্যারিটাইম বাউন্ডারি বিদ্যমান? ম্যারিটাইম বাউন্ডারি মানে হচ্ছে সমুদ্র কেন্দ্রিক যে সীমানা। বাংলাদেশের তো সীমানা আছেই হচ্ছে দুইটা দেশের সাথে, একটা হচ্ছে মিয়ানমার, একটা হচ্ছে ভারত, এবং এই দুইটা দেশের সাথে আমাদের কি আছে? সমুদ্র সীমানাও আছে। তো এখানে অপশনে দেওয়া আছে মিয়ানমার, তো উত্তর হচ্ছে মিয়ানমার। ঠিক আছে, সমুদ্র তীরবর্তী সীমান্তকে বোঝায় ভারত এবং মিয়ানমার। বাংলাদেশের নিচের কোন জেলা সমতল থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত? নিচের এখানে যে জেলাগুলো আছে খুলনা, বরিশাল, বগুড়া, দিনাজপুর, একটু আগে দেখলাম 37.50 মিটার উঁচুতে দিনাজপুর অবস্থিত, তার মানে উত্তর হচ্ছে দিনাজপুর, তাই না? এই জেলাটি বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে, মানে যদি হচ্ছে বাংলাদেশের ম্যাপটা যদি আমি এরকম ভাবে আঁকায় ফেলি, হ্যাঁ, তারপরেও এই জায়গায় হচ্ছে দিনাজপুর অবস্থিত। নীল অর্থনীতি মূলত যার সাথে যুক্ত, একটু আগে দেখলাম যে ব্লু ইকোনমি, একই কথা, সমুদ্রের সাথে জড়িত। ব্লু ইকোনমি আর নীল অর্থনীতি একই, এটা সমুদ্রের সাথে কানেক্টেড। এটা মূলত কি বলে? সমুদ্রের সুনীল জলরাশির অন্তরালে থাকা বিপুল অর্থনৈতিক সম্ভাবনা। কেন বিপুল অর্থনৈতিক সম্ভাবনা? সমুদ্রে প্রচুর পরিমাণে মাছ থাকে, 1। 2 নাম্বার হচ্ছে সমুদ্র কেন্দ্রিক পর্যটন শিল্প গড়ে ওঠে। 3 নাম্বার হচ্ছে সমুদ্রের তলদেশে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ থাকার একটা বড় সম্ভাবনা থাকে। এগুলো সবকিছুকে একসাথে মিলে বলে ব্লু ইকোনমি বা নীল অর্থনীতি। জাতীয় সমুদ্র গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সমুদ্র যেহেতু আমাদের কক্সবাজার চট্টগ্রামের দিকে, সো ওইদিকেই হবে, উত্তর হচ্ছে কক্সবাজার, তাই না? কক্সবাজার দেশের প্রথম এবং একমাত্র সমুদ্রবিদ্যা বিষয়ক। এটা হচ্ছে কক্সবাজার থেকে তোমরা যদি ঘুরতে যাও, কক্সবাজারে মেরিন ড্রাইভ ধরে তোমরা যখন যাবা, দেখবে রেজু খাল নামে একটা খাল আছে, ওইটা যখন পার হবো ওই রেজু খালের পাশেই মূলত এই একাডেমিটা অবস্থিত। বাংলাদেশের সমুদ্র সীমা নির্ধারণে জাতিসংঘ রায় দিয়েছে 14 মে 2012, সরি 14 মার্চ, ভুল বলে ফেলছে। বাংলাদেশের সমুদ্র সীমা নির্ধারণে জাতিসংঘ রায় দিয়েছে 14 মার্চ 2012 সালে। 2012 সালের 14 মার্চ বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যকার যেটা, সেটা রায় হয়েছে। আর 14 সালের 7 জুলাই 2014 সালের 7 জুলাই ভারতের সাথে রায় হয়েছে। তার মানে মিয়ানমারের সাথে 2012, ভারতের সাথে 2014। ঠিক আছে, মিয়ানমারের সাথে 12 14 মার্চ, ভারতের সাথে 14 7 জুলাই। বাংলাদেশের কোন স্থান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়? এটা তো একটু আগে পড়েই ফেলছি। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে একই সাথে সূর্যোদয় দেখা যায়, সূর্যাস্তও দেখা যায়। সমাধান কুয়াকাটা। প্রথম বাংলাদেশি এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম কোন সালে মাউন্ট এভারেস্ট শৃঙ্গ জয় করেন? 2010 সালে। আমরা তখন হচ্ছে ক্লাস 8-এ পড়ি, ঠিক আছে, তখন আমরা শুনতাম যে আরে বাংলাদেশ তো এরকম ভাবে উঠে ফেলছে, বাংলাদেশ থেকে কেউ একজন। 2010 সালে মুসা ইব্রাহিম, এবং এরপরে কিন্তু অনেকেই যায়, এম এ মুহিত যায়, তারপরে হচ্ছে নিশাত মজুমদার যায়। এম এ মুহিত কত সালে যায়? 2011 সালে, তার পরের বছর। এম এ মুহিত কিন্তু আরো একবার উঠছিল, কার সাথে? নিশাত ওয়াসফিয়া নাজরিনের সাথে 2012 সালে। 2012 সালে নিশাত মজুমদারও গিয়েছিলেন। এবং ওয়াসফিয়া নাজরিন এমন একজন নারী যিনি হচ্ছে 7 সামিট জয় করছে, বিভিন্ন মহাদেশের, প্রত্যেকটা মহাদেশের যেই একটা করে সর্বোচ্চ চূড়া আছে সে সবগুলোতে উঠছে। চারটিখানি আলাপ না। খালেদ হুসাইন 2013 সালে, এবং সর্বশেষ আরেকজন গেছে এই বছরে, কি যেন নাম ভুলে গেলাম, বাবর নামে একজন, ঠিক আছে, উনি হচ্ছে এই বছরে কিন্তু গেছে, তোমরা জানো। ওকে, এর পরের প্রশ্ন হচ্ছে হালদা ভ্যালি কোথায় অবস্থিত? ভ্যালি জিনিসটা তো বুঝো, ভ্যালি হচ্ছে মনে করো দুই পাশে পাহাড়, মাঝখানে যে নিচু জায়গাটুকু, এটাকে ভ্যালি বলে। হালদা ভ্যালি হচ্ছে মূলত খাগড়াছড়িতে অবস্থিত। আমাদের যে পার্বত্য চট্টগ্রামের 3টা জেলা, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, সেখানকার খাগড়াছড়িতে হচ্ছে হালদা ভ্যালি অবস্থিত। দুই পাহাড়ের মধ্যবর্তী স্থান হলো ভ্যালি বা উপত্যকা, হালদা ভ্যালি খাগড়াছড়িতে। ওকে, কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা। কাপ্তাই থেকে প্লাবিত যে এলাকাটা পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন পর্বত পাহাড়ের ভেতর দিয়ে, এটাকে আসলে কি বলে? এটার নাম হচ্ছে ভেঙ্গি ভ্যালি, বুঝতে পারছো? মনে রাখতে হবে, নামটা কিন্তু অদ্ভুত। তো এই অদ্ভুত নামটা বেশি ভালো মনে থাকবে, কাপ্তাই ভেঙ্গি, ঠিক আছে, মনে রাখবে একটু। ভেঙ্গি ভ্যালি, কাপ্তাই লেক রাঙামাটিতে অবস্থিত। এছাড়া সাজেক ভ্যালি আছে, মাইনমুখী ভ্যালিও রাঙামাটিতে অবস্থিত। সাজেক ভ্যালিতে তো অনেকেই ঘুরতে গিয়েছি আমরা।
হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত? তোমরা কক্সবাজার গেলে এটা দেখতে পারবা। হিমছড়ি হচ্ছে মূলত কক্সবাজার থেকে ঘুরতে বের হইলে ওইখানে পথের মধ্যে পড়ে যায়। কক্সবাজারে। কক্সবাজার। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়ার নাম কি? খেয়াল করো, এটা কিন্তু পাহাড় চূড়ার কথা বলছে, পর্বত কিন্তু বলে নাই। তো পাহাড় হিসেবে আমরা গারো পাহাড়, পর্বত বললে কিন্তু আমাদের বলতে হইতো হচ্ছে তাজিংডং বা বিজয়, এগুলো বলতে হইতো। পাহাড় চূড়া তার মানে গারো পাহাড়। এটা কোথায়? ময়মনসিংহে অবস্থিত। কেওক্রাডাঙের উচ্চতা প্রায়, কেওক্রাডাঙ আমি নিজে উঠছিলাম, সো আমি উচ্চতা জানি, এটা হচ্ছে 1230 মিটার। ঠিক আছে, তবে এখানে হচ্ছে 1230 নাই, সবচেয়ে কাছাকাছি কোনটা? 1232। সো এটাই আমাদের অ্যান্সার করতে হবে, 1232। বাট এখানে লিখে দিছে 1230 মিটার। বালিশিরা ভ্যালি কোথায় অবস্থিত? বালিশিরা ভ্যালিটা হচ্ছে সম্ভবত মৌলভীবাজার হবে। হ্যাঁ, মৌলভীবাজারে। বালিশিরা ভ্যালি মৌলভীবাজার। আবার সাঙ্গু ভ্যালি হচ্ছে চট্টগ্রামে, নাপিতখালী ভ্যালি হচ্ছে কক্সবাজারে। এরকম বিভিন্ন ভ্যালি থেকে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, সো এগুলো হচ্ছে আমাদের একটু মনে রাখতে হবে। এটা মনে রাখার জন্য তোমাদের একটু বলবো যে বেশি বেশি প্র্যাকটিস করা, প্লাস খাতার ভিতরে লিখে লিখে সামনে রেখে দেওয়া, যে প্রতিদিন একবার করে পড়বা। কারণ এগুলো আসলে তুমি যতই বলো না কেন, এগুলো একটু কনফিউজিং, মানে একটু ঝামেলা থেকেই যায়, বারবার পড়তে গেলেও কিন্তু আমাদের ভুল হয়েই যায়। বাংলাদেশের পাহাড়ি এলাকায় গড় উচ্চতা কত ফুট? পাহাড়ি অঞ্চল যেটা আছে, পাহাড়ি এলাকা, সেখানে ধরো যে উচ্চতা আছে, উচ্চতা একটা গড় হিসাব করে দেখা গেছে গড় উচ্চতা হচ্ছে আমাদের 2050 ফুট। বুঝতে পারছো? নর্মালি হচ্ছে 4000 5000 পর্যন্ত হচ্ছে হাইয়েস্ট উচ্চতা গুলো আছে, আবার নিচের দিকে আরো কম আছে, তো মাঝামাঝি একটা ধরছে হচ্ছে 2050 ফুট। ঠিক আছে, আবার এই যেখানে কিন্তু একটা তথ্য দিছে তাজিংডং, যেটা উচ্চতা 1231 মিটার। চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত? চিম্বুক পাহাড় তো হচ্ছে বান্দরবানে অবস্থিত, এটা আমরা মোটামুটি সবাই জানি। চিম্বুক পাহাড় বান্দরবানে অবস্থিত। সমুদ্র পৃষ্ঠ হতে এর উচ্চতা হচ্ছে 2500 ফুট। এটি বাংলার দার্জিলিং নামেও পরিচিত। বাংলার দার্জিলিং নামে পরিচিত কোনটা? চিম্বুক পাহাড়। এই এই ব্যাখ্যাগুলো কিন্তু খুব ভালো করে নিজেরা একবার করে পড়ে নিবা। দেখো, আমি এখানে পড়িয়ে দেওয়া মানেই কিন্তু শেষ না, তোমাকে কিন্তু কমপক্ষে একবার এটা পড়তেই হবে, আর তখন অবশ্যই ব্যাখ্যাগুলা মনোযোগ দিয়ে পড়বা। এখানে প্রচুর এমসিকিউ আছে। ঠিক আছে, আমি তোমাদের বলে দিচ্ছি, কারণ শুনলে মনে থাকে তাই। সেন্ট মার্টিন দ্বীপ কোন জেলায় অবস্থিত? এটা কে না জানে? কক্সবাজারে সেন্ট মার্টিন অবস্থিত। সো এটা নিয়ে আমি সময় নষ্ট করব না। সেন্ট মার্টিন নিয়ে কয়েকটা তথ্য এখানে দেওয়া আছে, দেখো। মূল ভূখণ্ড থেকে 14 কিলোমিটার দক্ষিণে অবস্থিত, এর আয়তন হচ্ছে 8 বর্গ কিলোমিটার ইত্যাদি। এটা ছেড়া দ্বীপ নামেও পরিচিত। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? এটা হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ। পূর্বাশা দ্বীপটা কোথায়? মূলত সাতক্ষীরা থেকে যেই সমুদ্রের ভেতরে একটা দ্বীপ, এটা হচ্ছে রিসেন্টলি জেগে উঠছে, বেশি দিন আগে হয় নাই। তো বাংলাদেশ ভারতের যখন তোমার হচ্ছে হয়ে যায়, ওই যে সমুদ্র সীমার নিষ্পত্তি হয়, তখন এই দ্বীপটা হচ্ছে ভারতের মধ্যে পড়ে যায়। ঠিক আছে, ওরা এটার নাম দিছে পরে দক্ষিণ তালপট্টি বা এরকম পূর্বাশা দ্বীপ কি একটা নাম দিছে আর কি। সো একই নাম। এই দেখো, পূর্বাশা দ্বীপের অপর নাম হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ। বাংলাদেশের সাতক্ষীরা জেলার হেমনগর উপজেলার তালপট্টির দক্ষিণে অবস্থিত হওয়ায় বাংলাদেশ এর নাম দেয় দক্ষিণ তালপট্টি। আর নতুন জেগে ওঠা দ্বীপ হিসেবে পশ্চিমবঙ্গ এর নাম রাখে দ্য নিউ মোর আইল্যান্ড বা পূর্বাশার দ্বীপ। দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায়? একটু আগে কিন্তু এটা বলে ফেলছি, হারিয়া ভাঙা নদীর মোহনায় অবস্থিত। দক্ষিণ তালপট্টি কোথায়? হারিয়া ভাঙাও। এটা কোথায়? সাতক্ষীরাতে। সাতক্ষীরা হারিভাঙা আম আছে না, ওটার সাথে মিল রাখবা। হারিয়া ভাঙা নদী, তার তীরে হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ। এরপরে হচ্ছে নিঝুম দ্বীপের আয়তন কত? নিঝুম দ্বীপ কোথায়? নিঝুম দ্বীপ হচ্ছে আমাদের নোয়াখালীর হাতিয়ার পাশে একটা দ্বীপ, নিঝুম দ্বীপ। এটার হচ্ছে 91 বর্গ মাইল এটার আয়তন। 91 বর্গ মাইল। প্রচলিত তথ্য মতে নিঝুম দ্বীপের আয়তন হচ্ছে 91 বর্গ কিলোমিটার। যেহেতু এই জায়গায় সবকিছু মাইল দেয়া, সো আমরা 91টাই হচ্ছে নিয়ে নিচ্ছি, বাট মূল হিসাবে হচ্ছে 91 বর্গ কিলোমিটার। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার? মাত্র 8 বর্গ কিলোমিটার। আমরা হচ্ছে এটা জানি ইতিমধ্যেই, 8 বর্গ কিলোমিটার। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটা? মানে একমাত্র দ্বীপ যেখানে পাহাড় আছে, পাহাড়ি অঞ্চল আছে, পাহাড়ি অঞ্চল বেশি, এটা হচ্ছে মহেশখালী। কক্সবাজারেই, কক্সবাজারের একটা উপজেলা এটা, বুঝতে পারছো? মহেশখালী, সোনাদিয়া, মাতারবাড়ি, ধলঘাটা, এই 4টি দ্বীপ নিয়ে মহেশখালী উপজেলা গঠিত। তার মানে এখানে কয়টা দ্বীপ আছে উপজেলার মধ্যে? মহেশখালী দ্বীপ আছে, সোনাদিয়া, মাতারবাড়ি, ধলঘাটা, এই 4টা দ্বীপ আছে। ছেড়াদিয়া বা তিরাদিয়া, আমরা যেটাকে ছেড়া দ্বীপ বলি, কি বলি? ছেড়া দ্বীপ বলি যেটাকে, এটা কোথায়? সেন্ট মার্টিনেরও দক্ষিণে। সেন্ট মার্টিন থেকে
আরো দক্ষিণ দিকে যাইতে হয়, সেখানে একটা দ্বীপ আছে সেন্ট মার্টিন থেকে মোটামুটি বিচ্ছিন্ন, জোয়ারের সময় বিচ্ছিন্ন হয়ে যায়, ভাটার সময় কানেক্ট হয়ে যায়। ওটা হচ্ছে সেন্ট মার্টিনের দক্ষিণে ছেড়া দ্বীপ। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি? সেন্ট মার্টিন দ্বীপের অনেকগুলো নাম আছে, নারকেল জিঞ্জিরা আছে। আচ্ছা, এখানে এটি দিছে, এখানে দেখো কয়েকটা তথ্য দেয়া আছে। সেন্ট মার্টিন দ্বীপকে বিভিন্ন জন বিভিন্ন নাম আখ্যায়িত করেছেন, যেমন ক্রিস্টোফার কলম্বাস নাম দিয়েছিলেন হচ্ছে ল্যান্ড অফ জিঞ্জিরা বা দারুচিনি দ্বীপ, ঠিক আছে। আবার সল্ট বা লবণ দ্বীপ এটাও নাম দেওয়া হয়েছে। আরব বণিকরা নাম দিচ্ছে হচ্ছে জাজিরা, ইংরেজরা দিচ্ছে সেন্ট মার্টিন, আর স্থানীয় জনগণ বলে নারিকেল জিঞ্জিরা, কারণ প্রচুর পরিমাণে নারিকেলের গাছ আছে। আর আরবরা বলছে জাজিরা, সেখান থেকে নারিকেল জিঞ্জিরা, ঠিক আছে। সেন্ট মার্টিন কি প্রকৃতির দ্বীপ? এটা হচ্ছে প্রবাল দ্বীপ। প্রবাল কি? প্রবাল হচ্ছে এক প্রকার উদ্ভিদ বিশেষ সম্ভবত, হ্যাঁ। এই উদ্ভিদটা হচ্ছে সমুদ্রের, এরা হচ্ছে জীবিত অবস্থায় মানে কালো কালো দেখা যায়, এরা হচ্ছে বংশ বিস্তার করে জায়গা অনেকটা কাভার করে, যখন এটা মারা যায়, মারা গেলে পাথরের মতো শক্ত হয়ে যায়। এরকম প্রবাল বড় হইতে 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 একটা বড় জায়গা কাভার করে নিছে, নদী থেকে এসে বালি পড়তে 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 তার উপর একটা দ্বীপ জড়ে উঠছে, বুঝতে পারছো? তো এই জন্য এটাকে প্রবাল দ্বীপ বলে। নিঝুম দ্বীপের অপর নাম কি? নিঝুম দ্বীপের অপর নাম হচ্ছে চর ওসমান। স্থানীয়ভাবে এগুলোর আরো বেশ কিছু নাম আছে, হয়তো ওসমান নামের কেউ একজন যায় এই চরটা দখল করছিল, তাই নাম হয়ে গেছে চর ওসমান। চরগুলো কিন্তু মারাত্মকভাবে দখল করে, নদীর ভিতরে চর জেগে উঠলে যার যত শক্তি আছে সে শক্তি খাটায় সেগুলো দখল করে নেয়। নিঝুম দ্বীপের অপর নাম অনেকগুলো, যেমন বাল্লার চর, চর ওসমান এবং ইসামতির চর। এই নামগুলো দ্বীপটির বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে প্রচলিত হয়েছে। কুতুবদিয়া বাতিঘর নির্মাণ করা হয় কখন? বাতিঘর জিনিসটা কি ইতিমধ্যে জানো তোমরা, যে সমুদ্রের নাবিকা যাতে ঠিকঠাক পথ দেখতে পারে এই জন্য বিভিন্ন বন্দর কেন্দ্রিক বা দেশ কেন্দ্রিক বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় উঁচু টাওয়ার বানায়, সেখানে বাতি লাইট লাগায় দেয়, ঠিক আছে। আমাদের কুতুবদিয়া দ্বীপে হচ্ছে এরকম বাতি লাগানো হয়েছিল, লাইট লাগানো হয়েছিল। কত সালে এটা গঠিত হয়? 1846 সালে, বুঝতে পারছো? 46 সালে নির্মাণ করা হয়। তবে ঘূর্ণায়মান বাতি স্থাপন করা হয় 1892 সালে। দুবলার চর কোথায়? দুবলার চর হচ্ছে সুন্দরবনের দক্ষিণ উপকূলে। দুবলার চর কোথায়? সুন্দরবনের দক্ষিণ উপকূলে। ভাসানচর কোন জেলায়? ভাসানচর ইতিমধ্যেই রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য আলোচনা এসেছে এটা, তো এটা হচ্ছে নোয়াখালীতে। ভাসানচর হচ্ছে নোয়াখালীতে, ঠিক আছে। এরপরে বাংলাদেশের কোন দ্বীপে বাতিঘর আছে? আলোচনা হয়ে গেছে। কুতুবদিয়া দ্বীপে কি আছে? বাতিঘর আছে। সোনাদিয়া দ্বীপ কোন উপজেলায় অবস্থিত? সোনাদিয়া দ্বীপ হচ্ছে কোথায়? মহেশখালী। হ্যাঁ, সোনাদিয়া দ্বীপ হচ্ছে মহেশখালীতে অবস্থিত। নিঝুম দ্বীপ কোথায়? হাই হাই, তো বলেই ফেললাম, নিঝুম দ্বীপ কোথায়? নোয়াখালী না ভোলা? হ্যাঁ, নোয়াখালী। নোয়াখালীতে, এগুলো কনফিউশন হয়ে যায়। নিঝুম দ্বীপ হচ্ছে নোয়াখালীতে, মনে রাখবা। নোয়াখালী বিভাগ চাই বলে না মানুষ, তো ওই নোয়াখালীতে হচ্ছে নিঝুম দ্বীপের অবস্থান। দেখো, নিঝুম দ্বীপ সম্পর্কে দু একটা কথা একটু বলি এখানে। নিঝুম দ্বীপ নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার সর্বদক্ষিণে মেঘনা নদীর মোহনায় অবস্থিত। 1940-এর দশকে এই দ্বীপটি বঙ্গোপসাগর হতে জেগে ওঠা শুরু করে। স্থানীয়ভাবে ইসামতির দ্বীপ, বাইল্লার চর বা চর ওসমান বিভিন্ন নামে প্রচলিত। 2001 সালে বাংলাদেশ সরকার দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। এখানে প্রচুর গাছপালা আছে, যেহেতু চর জেগে উঠছে, ওইখানে প্রচুর পলিমাটি ছিল, তাই গাছপালা অনেক বেশি হয়েছে হয়তো। বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপের নাম কি? সর্ববৃহৎ দ্বীপ কোনটা? ভোলা। ভোলা কি একটা জেলা, তাই না? ভোলা তুমি খেয়াল করে দেখবা যে নদী হচ্ছে আমাদের যেভাবে হচ্ছে নদী এসে শেষ হয়ে গেছে, এখানে এরকম ভাবে বড় করে যে জেলাটা, এটা হচ্ছে ভোলা জেলা, যেটা পুরোপুরি ভাবেই ডিসকানেক্টেড। ভোলা। বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি? সর্বদক্ষিণের দ্বীপ কোনটা? বুঝতেই পারতেছি, সেন্ট মার্টিন দ্বীপ। বিশেষ করে যদি এর সাথে ছেড়া দ্বীপ হচ্ছে আরো দক্ষিণের, যদি অপশনে ছেড়া দ্বীপ থাকতো তাহলে উত্তর দিতাম হচ্ছে ছেড়া দ্বীপ। মনপুরা দ্বীপ কোথায় অবস্থিত? মনপুরা দ্বীপ হচ্ছে ভোলায়। ভোলাতেই হচ্ছে মনপুরা দ্বীপ, মানে ভোলার সাথে লাগানো আর কি আরো দ্বীপ যেটা। বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি? এখানে দেখো, এখানে যে ছেড়া দ্বীপও আছে, সেন্ট মার্টিনও আছে। সেন্ট মার্টিন বড় দ্বীপ হিসেবে দক্ষিণের দ্বীপ, সেন্ট মার্টিনের দক্ষিণে হচ্ছে মূলত ছেড়া দ্বীপ, তাই উত্তর হচ্ছে ছেড়া দ্বীপ।
বাংলাদেশের কোন দ্বীপে সালফারের সন্ধান পাওয়া গেছে? এটা মনে রাখতে হবে। সেন্ট মার্টিন দ্বীপে সালফারের সন্ধান পাওয়া গিয়েছে। শুভলং ঝর্ণা কোথায় অবস্থিত? শুভলং ঝর্ণাটা হচ্ছে আমি যখন কাপ্তাই ঘুরতে গেলাম তখন দেখতে পাইছিলাম। এটা মূলত রাঙামাটিতে অবস্থিত, রাঙামাটির বড়কল উপজেলায়। রাঙামাটির বড়কল উপজেলায়, রাঙামাটির বড়কল উপজেলায় অবস্থিত। তোমরা কাপ্তাই লেক ঘুরতে গেলে নৌকাতে তোমাদের শুভলং ঝর্ণায় নিয়ে যাবে। মাধবকুণ্ড জলপ্রপাত কোন জেলায় অবস্থিত? মাধবকুণ্ড মৌলভীবাজার, মাধবকুণ্ড মৌলভীবাজারে অবস্থিত। এটা হচ্ছে বৃহত্তম জলপ্রপাত। এটা আমার দেখার সৌভাগ্য হয়েছে। প্রায় 240 ফিট উপর থেকে পানি পড়ে। বাংলাদেশের কোথায় গরম পানির ঝর্ণা আছে? সীতাকুণ্ড হচ্ছে গরম পানির ঝর্ণা, আর হিমছড়ি হচ্ছে ঠান্ডা পানির ঝর্ণা। মনে রাখতে হবে, সীতাকুণ্ড গরম পানির, হিমছড়ি হচ্ছে ঠান্ডা পানি। সীতাকুণ্ড কোথায়? আমাদের চট্টগ্রামে। সীতাকুণ্ড। প্রাকৃতিক জলপ্রপাত হামহাম বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? হামহামটাও কোথায়? মৌলভীবাজারে। প্রাকৃতিক ঝর্ণা হামহাম 2010 সালে আবিষ্কৃত হয়। বাংলাদেশের কোন জেলায় চর কুকরিমুকরি অবস্থিত? চর কুকরিমুকরি অবস্থিত, এটা আমি নিজেই কনফিউজ হয়ে গেছি। সম্ভবত ভোলা জেলায়। হ্যাঁ, ভোলা জেলায় হবে। চর কুকরিমুকরি কোথায়? ভোলা জেলাতে। তার মানে দেখছো, একটা বিষয় খেয়াল করছো, আমাদের যেই দ্বীপগুলো আছে, চরগুলো আছে, এগুলা বেশিরভাগই হচ্ছে ভোলা, নোয়াখালী, এই দুটোর সাথে কানেক্টেড। কারণ নদী তো এখানে এসে সমুদ্রের সাথে মিশে গেছে, তো এটার মোহনায় বিভিন্ন দ্বীপ বা এগুলো জেগে উঠছে, বিভিন্ন চর জেগে উঠছে। কুকরিমুকরি হচ্ছে ভোলা জেলায়। দুবলার চর ইতিমধ্যে বলে ফেলছি, এটা হচ্ছে সুন্দরবনে, সুন্দরবনের দক্ষিণে। শেষ। যাই হোক, তোমাদের হচ্ছে এই অধ্যায়ের যেই গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো ছিল, যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় এসেছে, আমরা সেগুলো তোমাদেরকে পড়িয়ে দিলাম। এবং আমি তোমাদেরকে আবার অনুরোধ করব যে বেশি প্র্যাকটিসের মানে কোনো বিকল্প নাই। তো তোমরা যতটুকু এখানে আমরা পড়াইলাম এর পাশাপাশি এটা তো পড়বাই, যে যেখান থেকে পারো অতি বেশি প্র্যাকটিসটা করো, নইলে কিন্তু মনে থাকবে না। ঠিক আছে? তো পরের ক্লাসে দেখা হচ্ছে।